আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেইজ ইভেন্টসে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করার দাবি উঠছে অনেক দিন থেকেই। বেশ অনেকগুলো দলই এর মধ্যে এ দাবি জানিয়েছে। যতদিন পর্যন্ত আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না যাচ্ছে সেই পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম, সভা সমাবেশ, মিছিল ইত্যাদির উপর নিষেধাজ্ঞা জারি করা হোক, এমন দাবিও রয়েছে। এ দাবির সঙ্গে যেমন এনসিপি রয়েছে, জামায়াতে ইসলামী বাংলাদেশ রয়েছে, তেমনি আরও অনেকগুলো দলই রয়েছে। কিন্তু এই পুরো দাবির সঙ্গে কোথায় জানি আমরা বিএনপিকে মিস করছি। কোথায় সেই জায়গা? যারা দাবি করছেন তারাই কিসের ভিত্তিতে দাবি করছেন, আর সরকারি বা এ ব্যাপারে কোন অবস্থানে রয়েছে? এই বিষয়গুলি নিয়েই আজকে কথা বলবো আমরা। আর কথা বলার জন্য আমাদের সঙ্গে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মাহফুজ সাদি। সাদি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? জি ভালো আছি, ভালো আছেন? আছি ভালো, আলহামদুলিল্লাহ। যেটা নিয়ে কথা বলছিলাম যে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার দাবি উঠছে দল হিসেবে, তাদের সাংগঠনিক তৎপরতা সহ সবকিছু। এই বিষয়টি নিয়ে বেশ কয়েকটি দলকে আমরা এক জায়গায় দেখছি। তাদের প্রকৃত দাবিটি আসলে কোথায়? এই এনসিপি বা জামায়াত ইসলামী বাংলাদেশ অথবা হেফাজতে ইসলামী সংগঠন হিসেবে তারাও এই ধরনের একটি দাবি জানিয়েছে, স্পষ্ট করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। তারা আসলে কি বলতে চাচ্ছেন? তারা দেশ থেকে, দেশের অন্যতম বৃহত্তর একটি দল, কিছুদিন আগ পর্যন্ত তো পরিস্থিতিটি সেরকমই ছিল, কি চাচ্ছেন তারা? দেখুন, এখানে দুটো বিষয় আমি বলবো। একটা হচ্ছে রাজনৈতিক যে পরিস্থিতি, মানে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এই সময়টায় এনসিপি বলেন, জামাত ইসলাম বলেন বা অধিকাংশ দল, আমি বলবো অধিকাংশ দল যারা জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি বলা হয়, অংশীজন, তো এই দলগুলোর কথা হলো যে, বা আমরা বাস্তবেও দেখেছি যেটা, যে এক হলো যে সরকারের যে নিরাপত্তা বাহিনীগুলো ছিল তারা যেভাবে মানুষের উপরে আক্রমণ করেছে ওই সরকারের সময়ে, একইভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা, যুবলীগের, ছাত্রলীগের নেতাকর্মীরা দলীয়ভাবে কিন্তু এই একই হামলার অংশ, তারা সহযোগী ছিল, একে অপরের সহযোগী ছিল। তো সে কারণেই এনসিপি সহ অন্য দলগুলো বলছে যে যেহেতু একটা দলীয়ভাবে সে এই অভ্যুত্থানকে দমন করার জন্য, রক্ত ঝরানোর জন্য, প্রাণ কেড়ে নেওয়ার জন্য সশস্ত্রভাবে আক্রমণ করেছে, সুতরাং এই দলটিকে নিষিদ্ধ করতে হবে। তো নিষিদ্ধ করা একটা আইনি প্রক্রিয়া এবং সেটার জন্য একটা সময় রয়েছে। তো তাদের কথা হলো যে অতীতেও যেমন এই 5 আগস্টের ঠিক আগে, মানে অল্প কিছুদিন আগেই জামাত এবং শিবির সহ তাদের সহযোগী দলগুলোকে নিষিদ্ধ করা হয়। সেখানেও কিন্তু বলা হয়েছে যে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র বা স্থিতিশীলতা নষ্ট, সন্ত্রাসবাদী, এরকমের কথাগুলো কিন্তু মানে বলা হয়। একই অভিযোগ কিন্তু এখন আওয়ামী লীগের বিরুদ্ধে উঠছে এবং অধিকাংশ দল সেটাই বলছে যে তারা সন্ত্রাসী কায়দায় সন্ত্রাসী কার্যক্রমের পরিচালনা করেছে। যেমন ছাত্রলীগ যখন নিষিদ্ধ হলো তখনও কিন্তু সন্ত্রাসী সংগঠন হিসেবেই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। তো অধিকাংশ দলের যুক্তি হচ্ছে যে যেহেতু দলীয়ভাবে আওয়ামী লীগ এই জুলাই আগস্টের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থান দমনে সরকারি বাহিনীর সহযোগী হিসেবে বা সমান্তরালভাবে মাঠে ছিল রাজনৈতিকভাবে, সুতরাং তাদেরকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আইনি এই প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ আসলে সাংগঠনিক কাজ বা কার্যক্রম পরিচালনা করতে পারবে কিনা, সেই প্রশ্ন ব্যাপারেও তারা স্পষ্ট অবস্থান যে নিষিদ্ধ হওয়া এবং নির্বাচন, সামনের নির্বাচনেও নিষিদ্ধ দল হলে তো আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নিতে পারবে না, এবং সেই পর্যন্ত আওয়ামী লীগের মানে বিচার, এই যে মানে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা এবং কি বলে সাংগঠনিকভাবে যদি হয় যে ওবায়দুল কাদের সহ শীর্ষ নেতৃত্ব, তাদের বিরুদ্ধে যে বিচার, ট্রাইব্যুনালে বিচার চলছে, গণহত্যার বিচার চলছে, হত্যা মামলার বিচার চলছে, সেই বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত তাদের দলীয় বা সাংগঠনিক কার্যক্রম এটাও নিষিদ্ধ করতে হবে। এটা হলো কথা। এই একই দাবি হচ্ছে, ধরেন এনসিপি তার 3টা মূল যে দাবি, সেই দাবির ভিতরে অন্যতম হচ্ছে এই শেখ হাসিনার দ্রুত বিচার, মানে শেখ হাসিনা সহ এই
হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের দ্রুত বিচার, তারপরে হচ্ছে সংস্কার, তারপরে হচ্ছে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন। আবার একইভাবে দেখেন আপনি তারা এই কয়েকদিন আগেই হচ্ছে যে হেফাজত ইসলামের সাথে তারা বৈঠক করেছে, তারপরে খেলাফত মজলিস সহ আরো মানে বেশ কয়েকটা দলের সাথে তারা দ্বিপাক্ষিকভাবে বৈঠক করেছে। সেইখানে কিন্তু তারা 6টা-7টা দাবি নিয়ে তারা একমত হয়েছে। তো এই দাবিগুলোর ভিতরে প্রথম দাবিটাই ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ। মানে আমি বলছি যে এই যে রাজনৈতিক যে দলগুলো, সেই রাজনৈতিক দলগুলোর ভিতরে অধিকাংশ দল যারা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে, তারা কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ করার ব্যাপারে একমত, এটা আমরা বলতে পারি। একটা জিনিস, আওয়ামী লীগের নেতাদের বিচার প্রশ্নে সরকারের কি অবস্থান সেটা আসলে স্পষ্ট। সরকার বিভিন্নভাবে এই জিনিসটা ক্লিয়ার করেছেন। নির্বাচনের আগ পর্যন্ত অন্তত শীর্ষ নেতৃবৃন্দের কিছু বিচার তারা নিশ্চিত করে যেতে চান, অবশ্যই সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে সরকারের অবস্থানটা আসলে অত পরিষ্কার না। বিচার প্রশ্নে তারা যে বলছে, সরকারের অবস্থানটা কি? দেখুন, এখানে একটা রাজনৈতিক দল বা একজন রাজনৈতিক নেতা উনি ওনার স্বাধীনভাবে ওনার কথাগুলো বলতে পারেন। আমরা এটাকে যদি একাডেমিক দিক থেকে দেখি, যে একজন রাজনৈতিক নেতার বক্তব্য বা মানে একটা দলের বক্তব্য, সেটা কিন্তু পরিবর্তনশীল, যে কারণে তথ্য বিজ্ঞানের ইতে কিন্তু এটা টার্সিয়ারি সোর্স, মানে এটাকে আপনি রেফারেন্স হিসেবে দিতে পারবেন না, কোনো একটা রেফারেন্সের পক্ষে আপনি এটাকে তুলে ধরতে পারেন। কারণ দেখা যায় যে একজন নেতা বলছেন, পরে বলছেন যে না, আমার কথা ভুলভাবে প্রকাশ করা হয়েছে, এই যে এটা। তো সরকার তার অবস্থানটা কিন্তু পরিবর্তন করতে পারে না। তো যে কারণে সরকার একটু ডিপ্লোম্যাটিক কথা বলছে। আইন উপদেষ্টাও বলেছেন যে আমরা প্রথম শীর্ষ যারা মানে হুকুমদাতা, সরাসরি ইনভলভ যাদের তথ্য প্রমাণ ট্রাইব্যুনালে আছে, তাদের বিচারটা আগে করা হবে। আপনি দেখেন এই ট্রাইব্যুনাল কিন্তু এই গণহত্যার বিচার, মানে এই জুলাই গণহত্যার বিচারের জন্যই করা হয়নি, এটা কিন্তু যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল হিসেবে ছিল। আপনি সেখানেও দেখবেন যে এটার একটা বড় সময় কিন্তু তারা অতিবাহিত করেছে, তদন্তের প্রক্রিয়া আছে, আইনি মানে বিচারিক যে প্রক্রিয়াটা থাকে সেই জায়গাটা। এখন সরকার যদি বা এই সরকারের কোনো উপদেষ্টা মানে দায়িত্বপ্রাপ্ত, ধরেন আসিফ নজরুল, উনি আছেন আইন মন্ত্রণালয়ের দায়িত্বে, উনি তো এটা রাজনৈতিক বক্তব্য দিতে পারবেন না সরকারের জায়গা থেকে। সরকার যখন বলছেন, আমার মনে হয় যে তাদের জায়গা থেকে মোটামুটি ক্লিয়ার যে তারা প্রতি মাসে একবার হোক, দুইবার হোক, কোনো মাসে 3বারও দেখেছি আমরা যে জনগণকে ব্রিফ করছে, মানে সংবাদ মাধ্যমের সাথে কথা বলছেন যে আমরা এই প্রক্রিয়া, এই বিচার প্রক্রিয়া, শেখ হাসিনার তদন্ত এই পর্যায়ে এসেছি। বিচার প্রক্রিয়া নিয়ে আসলে আমাদের মধ্যে কোনো অস্পষ্টতা নেই, তারা একদম স্পষ্ট করেই বলেছেন তারা ঠিক কতদূর কি করতে পারবেন। প্রশ্নটা যেখানে, সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে তারা ঠিক সুস্পষ্টভাবে হ্যাঁও বলে না, আবার নাও বলে না, একটা দোদুল্যমান অবস্থা তাদের মধ্যে দেখতে পাই। সরকার আসলে তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে, তাদের বার্তা থেকে আমরা কি কোনোভাবে ধরে নিতে পারি যে সরকার কি চাচ্ছে? না, এটা আপনি এক কথায় এটা মানে ক্লিয়ার যে এই জুলাই গণহত্যার বিচার, মানে ডক্টর ইউনূস সহ উপদেষ্টা পরিষদের অধিকাংশ উপদেষ্টা পরিষদ মানে সদস্য এই বিষয়টা নিয়ে কথা বলেছেন। ওনারা বারবারই একটা কথা বলেছেন, এমনকি প্রধান উপদেষ্টাও বলেছেন যে এই গণহত্যার বিচার এটা সরকারের অগ্রাধিকার। এই তো জুলাই গণহত্যার বিচার, হাজার হাজার মানুষ যখন একটা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে, আপনি হাজার হাজার মানুষের বিচার একই সাথে করতে পারবেন না, সেটা তো সেইটা বলছে জুলাই গণহত্যার বিচার হবে এবং সেটা নির্বাচনের আগেই করার কথা সরকার বলেছে। যে শীর্ষ যারা অপরাধের সাথে জড়িত, হুকুমদাতা যারা এই হত্যাকাণ্ডের সাথে একেবারে সরাসরি জড়িত এবং যাদের প্রভাব অন্য আরো ইউনিট বা অন্য মানে নিচের দিকে বিস্তৃত ছিল, তাদের বিচারটা সবার আগে করবে। আসলে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে সরকারের অবস্থানটা কি, এটাই অনেকভাবে আলোচনা আছে, অনেক রকম আলোচনা আছে। এমনকি এটাও বলা হচ্ছে যে পশ্চিমা কোনো দেশ চায় না যে বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটি দল নিষিদ্ধ হোক, বহুদলীয় রাজনীতির দোহাই দিচ্ছে তারা।
পশ্চিমা দেশগুলোর দৃষ্টিতে বাংলাদেশের বহুদলীয় রাজনীতি করার সুযোগ বা আওয়ামী লীগের অবস্থানটা যেরকম, বাংলাদেশের প্রেক্ষাপটে তো পরিস্থিতিটা সেরকম না। আমরা ১৪ই জুলাই আগস্ট পার হয়ে এসেছি এবং ব্যাপক রক্তক্ষরণ দেখেছি। যথার্থ সংখ্যাটি যদি আমরা নাও বলি, কম বেশি ২,০০০ মানুষ যেখানে মারা গেছে, সংখ্যাটা কম নয়। ২,০০০ মানুষ যেখানে মারা গেছেন, যেই দলটির কারণে এই ঘটনাটি ঘটেছে, সেই দলের প্রশ্নে সরকারের অবস্থানটা আসলে কি? তারা কি নিষিদ্ধ করার দিকে এগোচ্ছে, নাকি তারা আসলে বিষয়টি সময়ের উপর ছেড়ে দিয়েছে অথবা পরবর্তী সরকারের উপর ছেড়ে দিয়েছে? না দেখুন, এই জায়গায় ডক্টর ইউনূস ওনাকে, মানে এই সরকারের যিনি প্রধান সর্বোচ্চ, তো ওনাকে এই প্রশ্নটা বেশ কয়েকবার করা হয়েছে। উনি নিজে থেকেও একাধিকবার ভাষণে এই জিনিসটা বলেছেন যে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, তারা এই ঘটনা হত্যাকাণ্ডের সাথে জড়িত। জনগণ বিচার করবে যে তারা মানে তাদেরকে নিষিদ্ধ করা হবে কি হবে না। এখন যদি জনগণ থেকে সেভাবে দাবিটা আসে এবং অধিকাংশ রাজনৈতিক দল যদি এই দাবিতে একমত হয়, তখন দেখা যাবে যে সরকার হয়তো করলেও করতে পারে। কিন্তু এই মুহূর্তে সরকার এই বিতর্কটায় আমার মনে হয় যে একটু এড়িয়ে থাকার চেষ্টা করছে। সরকারের দিক থেকে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে সরাসরি কোনো বক্তব্য আসেনি। তার প্রমাণ আমরা দেখি যে এনসিপি যারা এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে, তারা কিন্তু লাগাতারভাবে দেখবেন যে মানে প্রায় প্রতিদিন এক বা একাধিক কর্মসূচি নিয়ে আছে, যেটার প্রধান দাবি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তার কার্যক্রম নিষিদ্ধ করা। একটা জিনিস তো স্পষ্ট হয়ে যায়, সরকারের প্রায়োরিটি লিস্টে এটা নাই। তাদের যে প্রায়োরিটি লিস্ট, অগ্রাধিকার তালিকা, সেখানে বিচার আছে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগোনো অথবা তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার মতো কোনো চিন্তা ভাবনাও সরকারের মধ্যে নাই। এই জায়গাটা আসলে একটা কন্ট্রাডিকশন আমরা দেখি। আওয়ামী লীগের প্রায় ঝটিকা মিছিল বের হয়, হয় ভোররাতে বের হয়, নাহলে মাঝরাতে বের হয়, ২-৪ সেকেন্ড বা ১০-১৫ সেকেন্ডের এক একটা মিছিল, যার প্রধান কাজই হচ্ছে ভিডিও করে নিয়ে ফেসবুকে পোস্ট করা, সোশ্যাল মিডিয়ায় এক ধরনের পোস্ট দিয়ে তাদের অবস্থান জানান দেয়া যে তারা আছে। এই মিছিলগুলো প্রসঙ্গে যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়, তখন তিনি স্পষ্ট করেই বলেন যে যারা এই ধরনের মিছিল বের করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তার করা হবে আসলে কেন? আওয়ামী লীগের পক্ষে মিছিল বের করেছে তাই? আওয়ামী লীগ তো কোনো নিষিদ্ধ দল নয়। অথবা আওয়ামী লীগ, ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ, ছাত্রলীগকে করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে তো এরকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। আওয়ামী লীগ, যুবলীগ, তারা যে মিছিল করবে তাদেরকে ঠিক কোন গ্রাউন্ডে গ্রেপ্তার করা হবে? তারা তো নিষিদ্ধ সংগঠন না, এবং তারা ভাঙচুর, মারপিট বা সে ধরনের কোনো তৎপরতার সঙ্গেও এখন জড়িত হচ্ছেন না। তো সরকারের এই অবস্থানটা একটু কন্ট্রাডিক্টরি না, যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে তাদেরকে গ্রেপ্তার করা হবে, কিন্তু তাদের গ্রাউন্ডটা কি? পাবলিক ক্ষুব্ধ হচ্ছে সেটা। এই জায়গায় হচ্ছে যে ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধ। এখন এই মিছিলগুলো মানে অধিকাংশ মিছিল কিন্তু ছাত্রলীগ করছে, কোথাও কোথাও যুবলীগ বা ছাত্রলীগ মানে সবাই মিলে করছে, আওয়ামী লীগের ব্যানারেও হচ্ছে, সেটা খুবই কম। তো সেই আওয়ামী লীগের ব্যানারে হলেও সেই জায়গায় কিন্তু ছাত্রলীগের একটা অংশগ্রহণ বড়। মানে আমি বলছি যে এই যে মিছিলগুলো হচ্ছে, যেমন এই ৫ তারিখের আগে রাজনৈতিক ইতে হতো যে অমুক দলের ১০ কদম মিছিল, মানে এরকমের শিরোনামও আমরা দেখেছি। তো এখন সেই ১০ কদম মিছিলটা আওয়ামী লীগকে করতে হচ্ছে। আবার দেখেন যে ৫ই মানে আগস্টের আগে দেশে মনে হতো যে দল মাত্র একটাই আছে, আওয়ামী লীগ, অন্য কোনো দল নেই, এরকমের মনে হতো, মানে কার্যক্রমের জায়গায়। তো সেই জায়গায় যেহেতু ছাত্রলীগ এখন নিষিদ্ধ আছে সে আইনের আওতায়, তো ছাত্রলীগ এবং অন্যান্য যখন মিলে এই কর্মসূচিগুলো অংশগ্রহণ করে, এবং এই কর্মসূচির জায়গায় বলা হচ্ছে যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা উনি ভারতে বসেই এই নির্দেশনা দিচ্ছেন, আমরা মাঝে মাঝে ফোন কল বা গতকালকেও তার একটি ভাষণ লাইভ করা হয়েছে আওয়ামী লীগের পেজ থেকে দেখা যাচ্ছে। তো সেই জায়গায় মানে যেহেতু উনি আসামি এবং আওয়ামী লীগের বা সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতা থেকে শুরু করে ওয়ার্ড মানে পর্যায়ের নেতাদেরও বিরুদ্ধেও কিন্তু মামলা আছে। তো সুতরাং তাদের তো গ্রেপ্তার, মাঠে নামলে তারা গ্রেপ্তার হতে পারে। আরেকটি বিষয় আসলে চোখে পড়ার মতো, সেটা হচ্ছে
আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি উঠেছে এবং আওয়ামী লীগ আমলে আমরা আসলে, আপনি বলছিলেন 10 কদম মিছিল, সেই পরিস্থিতিতে বিএনপি জামায়াত ইসলাম দুইজনই ছিল। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে কোথায় জানি বিএনপি মিসিং, বিএনপিকে ঠিক পাওয়া যাচ্ছে না, অথবা ক্ষেত্র বিশেষে নানান তৎপরতা বক্তব্যের মধ্যে দিয়ে মনে হচ্ছে তারা এখনো পশ্চিমা দেশগুলো যেমন বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, বহুদলীয় অংশগ্রহণে নির্বাচন ইত্যাদি কথা বলছে, ঠিক বিএনপির অবস্থানটাও ওইরকম একটা জায়গাতেই। তো আপনার কি মনে হয় আসলে বিষয়টা? বিএনপি একটা বড় দল, বাংলাদেশের সবচেয়ে বড় দল এই মুহূর্তে বিএনপি। এইখানে বিষয়টা হচ্ছে যে ভোটের একটা হিসাব আছে, আবার রাজনৈতিক মানে কি বলে এটাকে, যে পরিস্থিতি বলেন, রাজনৈতিক দিকও একটা বিষয় আছে। ধরেন ভোটের বিষয়টাই ধরেন, যেখানে ধানের শীষ প্রতীক থাকবে, তো এর বিপরীতে যদি নৌকা প্রতীকটা থাকে, তাহলে দেখা যাবে যে মানে এই প্রতিযোগিতার জায়গায় ভোটটা আসলে ধানের শীষে এসে বেশি পড়বে এই পরিস্থিতিতে। আবার ব্যালটে ধরেন নৌকা নেই, তখন কিন্তু মানুষের হিসাবটা একটু অন্যরকমের হতে পারে। এটা আমার মনে হয় যে একটা ভোটের হিসাব আওয়ামী লীগ প্রশ্নে বিএনপির যে বক্তব্য সেটা সুস্পষ্ট না হওয়ার পিছনে এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে রাজনৈতিক দিক, সেটা হচ্ছে যে ধরেন জুলাই গণ অভ্যুত্থানের যে ন্যারেটিভ বলেন বা বয়ান বলেন, সেই বয়ানের উপরে তো এনসিপি আছে। তো এনসিপি যখন এই বয়ানের উপরে আছে, সেই জায়গায় এনসিপি নতুন দল, ছাত্রদের, জনতার বা একেবারে দল হিসেবেও নতুন, তার নেতৃত্বও নতুন, অভিজ্ঞতা কম তাদের। একইভাবে যদি আপনি দেখেন আওয়ামী লীগ এবং বিএনপি, তারা অতীতে দেশ পরিচালনা করেছে এবং এক না অনেকবার করেছে। তো সেই জায়গায় তাদের ভিতরে এক ধরনের যোগাযোগ, তাদের ভিতরে এক ধরনের আমরা একটা বইও আছে। ইন্টারেস্টিং হচ্ছে যে এই যে দেখা যাবে আওয়ামী লীগ নেতার মেয়ের জামাই বিএনপি নেতা, অথবা বিএনপি, এই যে আত্মীয়তার একটা বন্ধন, এটাও একটা বিষয় আছে। রাজনৈতিকভাবে একজন আছি আরেকজন নাই, আমি থাকলে তুমি আছো, তুমি থাকলে আমি নাই, এরকমের বিষয়ও আসতে পারে। মানে এই সামগ্রিক বিবেচনায় আসলে বিএনপি এই মুহূর্তে তার অবস্থান এই আওয়ামী লীগ প্রশ্নে বা আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে স্পষ্ট অবস্থান নিচ্ছে না। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বিএনপির যেমন স্পষ্ট বক্তব্য নেই, সেই বক্তব্য অন্য দলগুলো দাবি করছে। ভারত প্রশ্নে বিএনপির বক্তব্য সুস্পষ্ট কিনা সেটা নিয়েও অনেকে, মানে রাজনৈতিকভাবে অনেক দল, অনেক নেতা কথা বলেন, প্রশ্ন উঠছে আসলে বিষয়টি নিয়েও। এখন দেখা যাক সামনে বিএনপি কি করে, কারণ ভোট যত কাছে আসবে তখন দেখা যাবে যে আওয়ামী লীগের মিছিলগুলো বড় হতে থাকলে বা আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে সক্রিয় হতে শুরু করলে তখন হয়তো পরিস্থিতি বদলাতেও পারে। আমরা আসলে সেরকমই আশা করব যে পরিস্থিতি পাল্টাবে, কারণ জুলাই দেখেছি, জুলাই আসলে আমরা শুধু দেখেছি বললে হয় না, জুলাইয়ের মধ্যে দিয়ে এসেছি, তো নানা রকম দেখেছি। আমাদের সন্তানরাই মাঠে ছিল, আমরাই মাঠে ছিলাম, সব মিলিয়ে এত দ্রুত জুলাইয়ের সম্পূর্ণ পরিস্থিতি ভুলে গিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যদি বিএনপি মত স্পষ্ট করে, তাহলে বিষয়টি আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক। দেখেন এই জায়গায় আমি একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে ধরেন আজকেই হাসনাত আব্দুল্লাহর উপরে গাজীপুরে হামলা হলো। তো আমি এনসিপির গাজীপুর অঞ্চলের যিনি তত্ত্বাবধায়ক, আজকেই ওদের কমিটি দিল, সেই কমিটির তত্ত্বাবধায়ক হিসেবে আছেন। তো উনি আমাকে স্পষ্টভাবেই বললেন যে আসলে এই ঘটনাগুলো মানে হামলাকারীরা ছিল মুখোশ আবৃত, হেলমেট থেকে মুখোশে গেছে। হ্যাঁ, মানে তো আমি জিজ্ঞেস করলাম যে আসলে তারা, আপনারা প্রাথমিকভাবে বললো যে আমরা এখনো মানে বিস্তারিতভাবে তাদের নাম পরিচয় বা কারা, এই বিষয়টা আমরা এখনো স্পষ্ট না। তারপরেও আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে তারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। এখন দেখেন মানে বারবার কিন্তু হাসনাত আব্দুল্লাহ মানে এই জুলাই গণ অভ্যুত্থানে তার অনেক বড় ভূমিকা অবশ্যই, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে কিন্তু হাসনাত আব্দুল্লাহর বলিষ্ঠ কণ্ঠস্বর আমরা দেখছি।
যখন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই ঘোষণাপত্র করতে গেল, তখনই বলা হয়েছিল যে আজকে থেকে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক রাজনীতিতে। এই ঘোষণাটা কিন্তু হাসনাত আবদুল্লাহ দিয়েছিল, এবং হাসনাত আবদুল্লাহকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে খুব ক্ষুব্ধ দেখা সোচ্চার, যায়। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায়। তো আজকে যে ঘটনাটা ঘটেছে, এরকম ঘটনা যদি আরো ঘটতে থাকে, বা এই ঘটনাটির রেশ হয়তো আওয়ামী লীগের রাজনীতির ক্ষেত্রে অন্য দলগুলোকেও প্রভাবিত করতে পারে, যে আসলে এই পরিস্থিতিতেও তারা হামলা করতে পারে। আসলে হাসনাতের উপর হামলা কারা চালাতে পারে? বিষয়টি হচ্ছে হাসনাত আবদুল্লাহ একবার না কিন্তু বারবার হামলার শিকার হচ্ছেন। তো ফলে বোধহয় কর্তৃপক্ষের বিষয়টি নিয়ে একটু গুরুত্বের সঙ্গে ভেবে দেখা দরকার যে কেন তিনি। সময় বলে দেবে আসলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে কি হচ্ছে না, বা কবে হচ্ছে। ভবিষ্যৎ কি আছে, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? সাদিক, অনেক ধন্যবাদ আপনাকে, অনেকটা সময় দিলেন, নিউজের মাঝখান থেকে উঠিয়ে নিয়ে এসেছি আপনাকে, তারপরে অনেকটা সময় দিলেন, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আওয়ামী লীগের কপালে আসলে কি অপেক্ষা করছে, তারা নিষিদ্ধ হবে না বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হবে, তা সময়ই বলে দিবে। আমাদের শুধু এখন ওই সময়টারই অপেক্ষা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।